আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। আমরা আর্থিক বিবরণী অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রে করি বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে করি, আর্থিক বিবরণী অধ্যায়ে প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে। তাই এই প্রশ্নেও আমরা একটা রেওয়ামিল দেখতে পারবো। আমাদের প্রশ্নে বলা আছে রূপালী ট্রেডার্সের 2023 সালের ডিসেম্বর 31 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ। আমরা রেওয়ামিল কেন প্রস্তুত করি? হিসাবকাল শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা মূলত রেওয়ামিল প্রস্তুত করে থাকি। আমরা যে রেওয়ামিল প্রস্তুত করি, রেওয়ামিলে কাকে লিপিবদ্ধ করি? আমরা রেওয়ামিলে লিপিবদ্ধ করি সম্পদকে, ব্যয়কে, আয়কে, দায়কে, মূলধনকে, উত্তোলনকে। আমরা যে রেওয়ামিলটা প্রস্তুত করি কিভাবে? আমরা রেওয়ামিল প্রস্তুত করি খতিয়ানের সমাপনী জের দ্বারা। তার মানে এই প্রতিষ্ঠান 2023 সালের 31 ডিসেম্বর তারিখে এই রেওয়ামিলটা প্রস্তুত করছে খতিয়ানের সমাপনী জের দ্বারা। এখন যেহেতু এটা এক মালিকানা কারবার, তাই আমরা চিরন্তন সত্য হিসেবে বলতে পারি রেওয়ামিলের ডেবিট দিকে যে দফাগুলো আছে, আমরা কিন্তু ডেবিট দিকে অনেকগুলো দফা দেখতেছি, আমি এই নামগুলো পড়তেছি না, আমি আগে থেকে বলতে পারবো চিরন্তন সত্য ডেবিট দিকে যে দফাগুলো আছে ন্যায়, ব্যয় অথবা সম্পদ অথবা উত্তোলন, তার মানে ডেবিট দিকে বসা হয় সম্পদ, ব্যয়, উত্তোলন। তাহলে আমরা বলতে পারি এই টাকাগুলো সম্পদ অথবা ব্যয় অথবা উত্তোলন। ঠিক তেমনইভাবে একটা প্রতিষ্ঠানের বিশেষ করে এক মালিকানা কারবার হলে রেওয়ামিলের ক্রেডিট দিকে যে দফাগুলো থাকে সেগুলো হচ্ছে আয়সমূহ, দায়সমূহ, মূলধন। তাহলে এই অঙ্কে ক্রেডিট দিকে যে দফাগুলো আছে ন্যায়, আয় অথবা দায় অথবা মূলধন, তাহলে আমরা রেওয়ামিলের এলিমেন্টগুলো সম্পর্কে ধারণা নিলাম। রেওয়ামিল মিলানো থাকবে, এই দেখো রেওয়ামিল মিলানো আছে 1,92,000, 1,92,000। তাহলে আমরা এই যে রেওয়ামিলটা দেখতেছি, এই রেওয়ামিলটা কেন প্রস্তুত করছি? আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য প্রস্তুত করছি। কী দ্বারা প্রস্তুত করছি? খতিয়ানের সমাপনী জের দ্বারা। ওকে, এটা বুঝে গেলাম। এখন অন্যান্য তথ্যাবলী, এই যে অন্যান্য তথ্যাবলী 1 থেকে 4 পর্যন্ত যে লেনদেন আছে, এই লেনদেনগুলো কি মিন করে? এই লেনদেনগুলো মিন করে, এই লেনদেনগুলো জাবেদা অথবা খতিয়ানে কোথাও না কোথাও লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে। এই লেনদেনগুলা নাই জাবেদা লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে, নাই খতিয়ানের লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে, তাই এই লেনদেনগুলো রেওয়ামিলে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা এক কথায় বলতে পারি অন্যান্য তথ্যাবলী হিসাবে যে আমাদের লেনদেনগুলো থাকে, এই লেনদেনগুলো দ্বারা বোঝায় এই লেনদেনগুলো রেওয়ামিলে লিপিবদ্ধ করা হয়নি। আর আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, আমরা রেওয়ামিলের দফা এবং সমন্বয়ে যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো নিয়ে আমরা মূলত আর্থিক বিবরণীতে 3টা করণীয় সম্পন্ন করি। এটা হচ্ছে মূল করণীয়। আয় বিবরণী প্রস্তুত করি, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। আমরা অঙ্ক করার ক্ষেত্রে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমরা সৃজনশীল প্রশ্ন পড়ার আগে আমরা এক নজরে সমন্বয়গুলো পড়ে নিব। আমরা অন্যান্য তথ্যগুলি পড়ে নেই। এক বলা আছে সমাপনী মজুত পণ্য 26,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যন্ত্রপাতির উপর 10% হারে অবস্থা ধার্য করতে হবে, অগ্রিম বেতন 5,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে 6,000 টাকা। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম। এখন আমরা সৃজনশীল প্রশ্ন একে একে ক, খ, গ সলভ করব। তাই আমরা প্রথমে ক সলভ করব। আমরা খাতায় লিখব 1 নং প্রশ্নের সমাধান, লিখব ক। কী বের করতে বলছে? ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। লিখব ক লিখে ঋণের সুদের পরিমাণ নির্ণয়। এখানে শখ করতে হবে না, ঋণের সুদের পরিমাণ। ঋণের সুদটা কোথায় আছে? এই যে 10% ঋণ। এটা দ্বারা কী মিন করে? আমরা এই বছরের 1 জুলাই মাসে যে কোনো প্রতিষ্ঠান থেকে 42,000 টাকা 10% সুদে ঋণ নিছি। তার মানে এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। এই প্রতিষ্ঠান 42,000 টাকা লাভের উপর নিছে, 10% লাভের উপর নিছে। কত টাকা? 42,000 টাকা। এখন ব্যবসায় প্রতিষ্ঠান যদি কারো কাছে লাভের উপর টাকা নেয়, তাহলে হিসাবকাল শেষে ওই লাভটা ব্যয় হিসাবে প্রদর্শন করতে হবে। তাহলে এই প্রতিষ্ঠান 42,000 টাকা 10% সুদে ঋণ নিছে। কবে নিছে? 1 জুলাই তারিখে। তাই আমাকে কয়ে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। একদম সিম্পল, এটা আসলে পেঁচানোর কিছু নাই। আমরা ঋণের সুদের পরিমাণ নির্ণয় লিখে লিখব ঋণের সুদ। আমরা কত টাকা ঋণ নিছি? 42,000 টাকা। এই 42,000 কত % সুদ বের করতে হবে? এটা বাৎসরিক। পার্সেন্ট মানে বাৎসরিক, মাথা রাখবা। যখনই পার্সেন্ট তখনই 12 মাস, এটা বাৎসরিক। তাহলে আগে আমি 42,000-এ 10% কাটি। এখন 42,000-এ 10% কাটা যে কথা, 42,000 গুণন 10% ইকুয়াল টু কিন্তু 4,200। এই 42,000 টাকা 10% কাটা যে কথা, আমি যদি 42,000-কে 10 দ্বারা গুণ করি, 100 দ্বারা ভাগ করি, একই কথা। এইভাবে কেন দেখাবো? কারণ মাসের সমস্যা আছে। আমরা এখানে 2023 সালের জন্য অঙ্ক করতেছি। আমরা ঋণ নিছি কবে? 1 জুলাই। আমরা যেদিন ঋণ নিব সেদিন থেকে সুদ দিব। এখন আমরা যখন 42,000-এ 10% কেটে 4,200 টাকা পেলাম, এটা আসলে 12 মাসে সুদ পেলাম। কেন? পার্সেন্ট মানে 12 মাস।
তাহলে আমি কি 4200 টাকা ঋণের সুদ দেখাবো? কখনোই দেখাতে পারবো না। যদি 4200 টাকা ঋণের সুদ দেখাই, আমার তো সুদ বেশি দেওয়া হবে। কেন আমি সুদ বেশি দেবো? আমি ঋণ নিছি কবে? 1 জুলাই, সেদিন থেকে তো ঋণের সুদ দিব। এই জন্যে আমাকে কি করতে হবে, এই 4200 টাকাকে আগে মাসে কনভার্ট করতে হবে। এই 4200 টাকা, কারণ পার্সেন্ট মানে 12 মাস, এই 4200কে তুমি কি করবা, প্রথমে 12 দ্বারা ভাগ করো। 12 দ্বারা ভাগ করে যত টাকা বের হবে সেটাকে তুমি 6 দ্বারা গুণ করো। তাহলে এই জন্য আমরা একবারই করে ফেলছি, এই যে 42,000 গুণন 10 ভাগ 100, আসলে আমাদের পার্সেন্ট কাটা হয়ে গেল। কারণ শতকরা মানে কি, আসলে 10% কি মিন করে, 10% মিন করে উপরে 10 নিচে 100। তাহলে 42,000কে 10 দ্বারা যদি গুণ করি, 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে 10% 4,200 টাকা বের হবে। সেটাকে 12 দ্বারা ভাগ করব, 6 দ্বারা গুণ করব, তাহলে 6 মাসের সুদ বের হবে 2,100 টাকা। তাহলে খুব সহজে আমরা ঋণের সুদ পেয়ে গেলাম। আসলে আমাকে 6 মাসের এখানে ঋণের সুদ নির্ণয় করতে হবে। আমাদের ক টান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় কি বলছে, 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদেরকে বারবার বলতেছি, আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে, বিশেষ করে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা মূল করণীয় আমাদের 3টা। 1, আমরা আয় বিবরণী প্রস্তুত করি আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য। আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আমি মালিক, আমার ব্যবসায় প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট তারিখে কত টাকার মূলধন আছে এটা নির্ণয়ের জন্য। আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি একটা নির্দিষ্ট তারিখে মোট কত টাকার সম্পদ আছে, মোট কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্য। আমাকে ক্ষয়ে বলা হয়েছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে আগে তো জানতে হবে আমরা মোট মুনাফা কোথা থেকে পাই। আমরা মোট মুনাফা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে পাই। আমরা আয় বিবরণী দুইভাবে প্রস্তুত করি, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আসলে কারবার ভেদে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি এবং বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি। যখন সেবামূলক প্রতিষ্ঠান, তখন এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি। আর যখন পণ্যের প্রতিষ্ঠান, আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পণ্যের প্রতিষ্ঠান, তাই আমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলছে। কিভাবে বুঝবো? আমাদের রেওয়া মিলে যদি ক্রয় বিক্রয় থাকে, এই দেখো আমরা স্পষ্ট দেখতেছি আমাদের রেওয়া মিলে পণ্য ক্রয় বিক্রয় আছে। এই রেওয়া মিলে ক্রয় বিক্রয় থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান, তাই এই ব্যবসায় প্রতিষ্ঠান বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করে। এবং বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আসলে কি করা হয়, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আয় এবং ব্যয়গুলোকে শ্রেণীবিন্যস্ত করে, বিভক্ত করে আসলে বিভিন্ন ফলাফল নির্ণয় করা হয়। এখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কি কি শ্রেণীবিন্যস্ত করা হয়? প্রথমে লেখা হয় পরিচালন আয়। পরিচালন আয় লেখার পর সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়। পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি পাই। এই মোট মুনাফা বা মোট ক্ষতির সাথে আমরা আবার বাদ দেই পরিচালন ব্যয়, আমরা পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি পাই। এই পরিচালন মুনাফার সাথে বা ক্ষতির সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি। তাহলে আগে আমাকে বেসিক জানতে হবে। তাহলে আমরা যখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি, আমরা প্রথমে কী লিখি? পরিচালন আয়। সেকে কী করি? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই। তাহলে কি পাই? মোট মুনাফা বা ক্ষতি। সেই মোট মুনাফা বা ক্ষতি আমাকে নির্ণয় করতে বলছে। এই দেখো 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে? আংশিক আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে এটা নির্ণয় করার লক্ষ্যে আমি খাতায় লিখব খ, লিখে আগে প্রতিষ্ঠানের নাম লিখবো, তারপরে লিখতে পারি আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক, তারপরে নিচে লিখতে পারি 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে খ, মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তুমি যেভাবেই লেখো না কেন, তুমি পূর্ণাঙ্গ মার্ক পাবা যদি অঙ্কটা কারেক্ট হয়। তাহলে আমরা মোট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য মূলত কি করব? প্রথমে লিখব পরিচালন আয়। এখন পরিচালন আয় বলতে হিসাব বিজ্ঞানকে কাকে বোঝানো হয়? পরিচালন আয় বলতে হিসাব বিজ্ঞানে পণ্য বিক্রয়কে বোঝানো হয়। এই যে বিক্রয় 70,000 টাকা, তাই আমরা শিরোনাম দিব প্রথমেই পরিচালন আয়, লিখে লিখব বিক্রয়। বিক্রয় যদি কাজ থাকে প্রথম ঘরে লিখবো, কাজ না থাকলে একবারে তৃতীয় ঘরে দেবো। আসলে এই অঙ্কে বিক্রয়ের কোনো কাজ নাই। বিক্রয়ের কাজ কী কী থাকে? বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা রেওয়ালে থাকে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করতে হয়, বিক্রয় বার্তা বিয়োগ করতে হয়। এই অঙ্কে তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা নাই, তাই আমরা বিয়োগ করি নাই। যেহেতু বিক্রয়ের কোনো কাজ নাই, বিক্রয় একদম তৃতীয় ঘরে দেবো। তাহলে পরিচালনায় বিক্রয় একবারে তৃতীয় ঘরে দেবো 70,000 টাকা। এটা হয়ে গেল। এখন
এটা তারা কি মিন করতেছে? আসলে আমি সারা বছরে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার দোকানে বিভিন্ন কাস্টমারের কাছে লাভ সহ 70,000 টাকায় পণ্য বিক্রি করছি। এখন এই বিক্রয় মানে এই 70,000 টাকার মধ্যে কি আছে? এই 70,000 টাকার মধ্যে আসল আছে যোগ আছে হচ্ছে লাভ। এই 70,000 টাকার মধ্যে আসল আর লাভ যুক্ত আছে। তাহলে এই যে আমি 70,000 টাকায় যে পণ্য বিক্রি করছি, এই 70,000 টাকার মধ্যে আমার আসল কত? এটাকে আমরা বলতেছি বিক্রিত পণ্যের ব্যয়। ভাষা আগে বুঝতে হবে। সহজ অঙ্কে তুমি স্ট্রংলি বেসিকটা বোঝার চেষ্টা করবা। তাহলে পরিচালন আয় মানে বিক্রয়। তাহলে আমি এই বছরে সারা বছরে 70,000 টাকায় পণ্য বিক্রি করছি। এখন বিক্রয় মূল্য মানে কি? এখানে আসল আছে, লাভ আছে। এই 70,000 টাকার মধ্যে আমি ব্যবসায়ী, আমার আসল আছে এবং লাভ আছে। এখন আসলটাকে আমরা কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমি যে পণ্যটা বিক্রি করছি তার ব্যয় কত, এটা আমার আসল। এক্সাম্পল, আমি ধরো একটা পণ্য বিক্রি করছি 15 টাকায়। আমি একটা পণ্য বিক্রি করছি 15 টাকায়, ধরে নাও তুমি যে 15 টাকায় পণ্য বিক্রি করছো। এই 15 টাকার মধ্যে ধরো তোমার লাভ হচ্ছে 3 টাকা, তাহলে তোমার এখানে বিনিয়োগ কত? 12 টাকা। তাহলে তুমি এই যে 15 টাকায় যে পণ্য বিক্রি করলা, তুমি 12 টাকার পণ্য বিক্রি করলা 15 টাকায়, তাই তুমি লাভ করতে পারছো 3 টাকা। এবার এই 12 টাকাটাই আমি নির্ণয় করব, সেটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলতেছি। মানে বিক্রিত পণ্যের ব্যয় আমি যখন বের করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমে আমরা 3টা আইটেম যোগ করব। আগে বোঝার চেষ্টা করো। প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব, আমরা নিট ক্রয় যোগ করব, ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করব। এই ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে থাকবে মজুরি, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক, ডক চার্জ, পণ্যের খালাস ব্যয়, এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে আমি আবারও বলতেছি, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব, আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখব, তারপরে নিট ক্রয় লিখব, তারপরে ক্রয় সংক্রান্ত ব্যয় লিখব। এই 3টা আইটেম যোগ করলে আমি সারা বছরে আমার দোকানে কত টাকার মাল ছিল একদম A to Z আমি এটা পাবো, যেটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে আমার ক্যাপাবিলিটি বা আমার এবিলিটি। তাহলে আমরা এটা দেখি আগে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের লক্ষ্যে প্রথমে আমরা রেওয়ামিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য নেব। এই যে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আছে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য, টাকার ঘরে দেবো 30,000, কারণ প্রারম্ভিক মজুত পণ্যে সাধারণত কোনো কাজ থাকে না। প্রারম্ভিক মজুত পণ্য লেখার পর আমি নিট ক্রয় লিখবো। এই যে ক্রয়, আমি লিখবো প্রথম ঘরে ক্রয়। ক্রয়ের কাজ আছে তাই প্রথম ঘরে লিখবো, মানে কাজ থাকলে প্রথম ঘরে। ক্রয়ের কাজ কি থাকতে পারে? ক্রয় ফেরত, ক্রয় বার্তা রেওয়ামিলে, কিন্তু এখানে ক্রয় ফেরত, ক্রয় বার্তা নাই। এই যে আমি পণ্য ক্রয় করছি 48,000 টাকা। আমরা পণ্য কেন ক্রয় করি? একজন পণ্যের ব্যবসায়ী তার মূল কাজটা কি? আগে সে দোকানে ক্রয় করে মাল মজুত রাখে, বিভিন্ন কাস্টমার তার দোকানে আসে, চাহিদা মতো তাদের পণ্যটা ওই দোকান থেকে ক্রয় করে। অর্থাৎ আমি ব্যবসায়ী হলে আমি ওই কাস্টমারের কাছে বিক্রি করব। তাহলে আমরা এই বছর পণ্য ক্রয় করছি 48,000 টাকার। কেন? বিক্রি করার জন্য। কিন্তু এই 48,000 টাকার পণ্য থেকে সমন্বয়ে আসো তুমি, সমন্বয় নাম্বার 4-এ ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। তুমি এই 48,000 টাকার পণ্য থেকে তুমি তোমার ভোক্তাদেরকে ফ্রিতে পণ্য দিছো 6,000। তুমি তোমার ভোক্তাদেরকে ফ্রিতে পণ্য কেন দিবা? এখানে উদ্দেশ্য কি? প্রচার। তো তুমি তোমার ভোক্তাদের মধ্যে যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে দিলা, তাহলে এই 6,000 টাকার পণ্য কি তুমি আর বিক্রি করতে পারবা? তাহলে তুমি পণ্য ক্রয় করছো কত? 48,000 টাকা। এই 48,000 টাকার পণ্য থেকে ভোক্তাদেরকে ফ্রিতে দিলে কত? 6,000 টাকা। তাহলে তোমার বিক্রি করার জন্য রইল কত? অবশ্যই 42,000 টাকা। এই জন্য আমরা কি করি? ক্রয় প্রথম ঘরে লিখে পণ্য বিতরণ বিয়োগ করি, করে আমরা টাকাটা দেবো দ্বিতীয় ঘরে 42,000 টাকা। তাহলে দেখো, আমার বছরের শুরুর দিনে 30,000 টাকার পণ্য ছিল, এটা বছরের শুরুর দিনে ছিল। আমি সারা বছরে 42,000 টাকার পণ্য কিনছি বিক্রি করার জন্য, কারণ আমি 48,000-এর মধ্যে বিনামূল্যে দিচ্ছি, 6,000 টাকা বাতিল, তাহলে 48,000 টাকার পণ্য বিক্রি করার জন্য আছে। তাহলে আমার বছরের শুরুর দিনে মাল ছিল 30,000 টাকা। শুরুর দিনে আমি কিন্তু 30,000 টাকার মাল নিয়ে হিসাব করতে শুরু করছি। সারা বছরে আমি 42,000 টাকার পণ্য ক্রয় করছি। আবার এই পণ্য ক্রয় করতে গিয়ে আমার ক্রয় সংক্রান্ত ব্যয় হবে, মানে পণ্য ক্রয় করতে গিয়ে কিন্তু ক্রয় সংক্রান্ত ব্যয় হবে। কি হবে? মজুরি হবে, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন হবে, জাহাজ ভাড়া হবে, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক হবে, ডক চার্জ হবে, এগুলো ক্রয় সংক্রান্ত ব্যয়। এই অঙ্কে শুধু আছে মজুরি। এই দেখো মজুরি আছে, এই যে মজুরি 10,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, ক্রয় লিখলাম, এই তারপরে মজুরি লিখবো 10,000 টাকা। আর আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয় নাই। তাহলে এখন ভালো করে লক্ষ্য করো, এই একটা আইটেম, এই একটা আইটেম, এই একটা আইটেম, 3টা আইটেম যোগ করে আমি যে 82,000 টাকা পেলাম, এই 82,000 টাকাটা কি মিন করে? ঠান্ডা মাথায় চিন্তা করো। এই 82,000 টাকা মিন করে সারা বছরে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তোমার দোকানে আসল কত টাকার মাল ছিল। তোমার সারা বছরে আসল তোমার 82,000 টাকার মাল ছিল।
তুমি যদি মনে করো তোমার দোকান থেকে সব মাল বিক্রি করে দিবা, সর্বোচ্চ তুমি 82,000 টাকার মাল বিক্রি করতে পারবা, তুমি 82,001 টাকার মালও বিক্রি করতে পারবা না। তো এই 82,000 টাকাটাকে আমরা কি বলবো? আমাদের বইয়ে কিন্তু এইটা লেখা থাকে না, এটাকে আমরা সবসময় বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা বিক্রিত না, বিক্রয়যোগ্য। তারপরে এটা আমার হচ্ছে এবিলিটি বা ক্যাপাবিলিটি, যে আমার দোকানে টোটাল 82,000 টাকার পণ্য ছিল। এখন হিসাবকালের শেষে দেখবো আমার দোকান কি ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ হিসাবকালের শেষের দিনে আমার দোকানে 1 টাকারও মাল অবিক্রিত নাই, এটা কখনোই সম্ভব না, কারণ তুমি তো হতে দিবা না। তাহলে হিসাবকালের শেষের দিনে তোমার দোকানে একটা অবিক্রিত মাল থাকবে। এই যে সমানী নম্বর 1 আছে, সমাপনী মজুদ পণ্য 26,000 টাকা মূল্যায়ন হয়েছে। এই 26,000 টাকা কি মিন করে? তোমার যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে 82,000 টাকা, এই 82,000 টাকার মধ্যে তুমি কত টাকার মাল বিক্রি করতে পারোনি। সমাপনী মজুদ পণ্য মানে হিসাবকালের শেষের দিনে যত টাকার মাল অবিকৃত আছে। তোমার কত টাকার মাল অবিকৃত আছে? 26,000 টাকার মাল অবিকৃত আছে, মানে বিক্রি করতে পারো নাই। কত টাকার মধ্যে? 82,000 টাকার মধ্যে। এই 82,000-এর মধ্যে কিন্তু এই 26,000 টাকা যুক্ত আছে। তাহলে আমি এই 82,000 টাকার মধ্যে যে 26,000 টাকার মাল অবিকৃত আছে ওটাকে যদি সেপারেট করি, তাহলে আমি বুঝতে পারবো আমি এই বছরে যে 70,000 টাকায় পণ্য বিক্রি করছি, সেখানে আমার এই আসল কত, এই আসল কত আমরা বুঝতে পারবো। বেসিকটা আমাকে জানতে হবে। এই জন্য আমরা কি করতেছি, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় সংক্রান্ত ব্যয়, এই 3টে আইটেম যোগ করে এটাকে বলতেছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতেছি, মানে এটা সেপারেট করতেছি। তাইলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি, যে পণ্যটা বিক্রি করছি তার ব্যয় কত। তার মানে আমরা এখন বলতে পারি আমরা 56,000 টাকার মাল 70,000 টাকায় বিক্রি করছি। 56,000 টাকার মাল 70,000 টাকায় বিক্রি করছি। তাহলে আমি যদি 56,000 টাকার মাল 70,000 টাকায় বিক্রয় করি, তাহলে বিক্রয় করতে গিয়ে বা বিক্রয় করে আমার ইনস্ট্যান্ট লাভ কত হয়েছে? 14,000 টাকা লাভ হয়েছে। এটাকে আমরা বলতেছি মোট মুনাফা। তাহলে মোট মুনাফা মানে কি? আমরা যদি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তাহলে আমরা কিন্তু মোট মুনাফা পাবো। আমি বেসিক সহ বুঝিয়ে দিলাম যে কিভাবে আসলে আমরা মোট মুনাফা নির্ণয় করব। খ আমাদের ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয় কি বলছে? 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মূলত একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এটা নির্ণয়ের জন্য, এবং কারবারে মোট কত টাকা দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্য প্রস্তুত করে থাকি। তাহলে আমাকে এখানে কিন্তু বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এটা নির্ণয়ের জন্য আমাকে মূলত আংশিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। আমরা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি? একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এটা জানার জন্য, এবং একটা নির্দিষ্ট তারিখে কারবারে কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা জানার জন্য। তাহলে আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা মৌলিক হিসাব সমীকরণকে বুঝি এ সমান এল প্লাস ওই। তাহলে আমার এই অঙ্কে আসলে এই এর মান নির্ণয় করতে বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে। তার মানে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যখন একটা নির্দিষ্ট তারিখে সম্পদের পরিমাণ নির্ণয় করব, সম্পদগুলোকে আমরা 4টা শ্রেণীতে বিন্যস্ত করে নির্ণয় করব। আগে আমাকে জানতে হবে এই 4টা শ্রেণীর মধ্যে, যেহেতু এটা আমি এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতেছি, তাই প্রথমে চলতি সম্পদ লিখব, তারপরে আমরা লিখব দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে লিখব স্থায়ী সম্পদ, তারপরে লিখব অলিক সম্পদ। তাহলে আমরা একে একে এখানে মোট সম্পদ নির্ণয়ের লক্ষ্যে প্রথমে চলতি সম্পদ, তারপরে দেখব দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে দেখব স্থায়ী সম্পদ, তারপরে দেখব অলিক সম্পদ। তাহলে আমরা লিখব গ মোট সম্পদের পরিমাণ নির্ণয়, দিয়ে লিখব সম্পদ টাকা টাকা টাকা। প্রথমেই আমরা প্রশ্ন থেকে চলতি সম্পদগুলো নিয়ে নিব, সেটা রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গা থেকে। তার আগে আমরা একটু জানার চেষ্টা করব, আমি বারবার অঙ্ক করার সময় এই জিনিসগুলো তোমাদেরকে বলতেছি যে অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে আগে জানতে হবে একটা প্রতিষ্ঠানে চলতি সম্পদগুলো কী কী দফা নিয়ে গঠিত হয়। আমরা জানি যে চলতি সম্পদগুলো প্রথমে 1 নগদ তহবিল, 2 ব্যাংক জমা, 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 4 প্রাপ্য হিসাব। এই 4টা আসলে রেওয়া মিল থেকে আসে। তার আগে আমি এই 4টা রেওয়া মিল থেকে কী কী আছে সেটা দেখব। প্রথমে নগদ তহবিল বা তোমার হচ্ছে হাতে নগদ বা শুধু নগদ, এই যে হাতে নগদ নামে আছে। তাহলে প্রথমেই লিখবো আমরা হাতে নগদ চলতি সম্পদ, এই যে 21,000 টাকা আছে। 2 নম্বরে আমরা লিখবো ব্যাংক জমা, আমরা আমাদের সিরিয়ালে যাবো, এই যে ব্যাংক জমা 10,000 টাকা, লিখবো ব্যাংক জমা 10,000 টাকা। 3 নম্বর আমরা জানি প্রাপ্য বিল বা নোট, এই অঙ্কে প্রাপ্য বিল বা নোট নেই, আমরা লিখবো না। তারপরে প্রাপ্য হিসাব, আমরা আমাদের সিরিয়ালে যাবো, এই যে প্রাপ্য হিসাব আছে লিখবো 50,000 টাকা আমাদের প্রাপ্য হিসাব, এই যে লিখবো প্রাপ্য হিসাব। এটা কোনো কাজ নাই, কাজ থাকলে আমরা এই কাজগুলো করতাম প্রথম ঘরে, আমরা লিখে ফেললাম প্রাপ্য হিসাব। 4 হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। 5 এটা রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গা থেকে আসতে পারে,
সমাপনী মজুত পণ্য, এই অঙ্কে সমাপনী মজুত পণ্য আছে, এই যে 1 নম্বর সমানে সমাপনী মজুত পণ্য, এই লিখবো সমাপনী মজুত পণ্য কত টাকা আছে 26,000 টাকা। তার এই যে সমাপনী মজুত পণ্য যে 26,000 টাকা লিখলাম, আমি আবারও সামারি দেই, আমরা কিন্তু 4টা লিখলাম, আসলে আমরা সিরিয়ালে কিন্তু 5টা পাইছি। প্রথমে নগদ তহবিল, 2 ব্যাংক জমা, 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট শিরোনামে লিখি নাই, তারপরে 4 প্রাপ্য হিসাব, 5 সমাপনী মজুত পণ্য। তাহলে এই 5টার মধ্যে এখানে 4টা আছে, 4টা লিখছি। 6 অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি বা অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ, এখানে কিন্তু রেওয়া মিলের সাপ্লাইজ আছে। যখন রেওয়া মিলের সাপ্লাইজ থাকে, শুধু সাপ্লাইজ কিছু বলা না থাকে, সাপ্লাইজটা হচ্ছে আমাদের সম্পদ। আর যদি মণিহারি থাকে, মণিহারিটা ব্যয়। এটা একটু আসলে ইন্টারমিডিয়েট একটু এখানে আমাদের এই জায়গার কনসেপ্টটা ঝামেলা, কারণ আমরা যখন অনার্স লেভেলে যাবো, এটাকে কিন্তু আমরা অলওয়েজ সাপ্লাইজটাকে অ্যাসেট হিসাবে কনভার্ট মানে মূল্যায়ন করব, দেন ওটা যতটুকু ইউজ হবে সেটাকে ব্যয় হিসাবে কনভার্ট করব। আর আমরা এসএসসি লেভেলে সাপ্লাইজ থাকলে পুরোটাকে সম্পদ হিসেবে কাউন্ট করি, মনিহারি থাকলে পুরোটাকে আসলে ব্যয় হিসেবে কাউন্ট করি। এখানে কিন্তু একটু মিস্টেক আছে। তো যেহেতু আমাদের বইগুলোতে এইভাবে বলা আছে, আমি বইয়ের বাইরে যাব না, ভুলটাও এখানে আমাদের সঠিক। তাহলে যখন সাপ্লাইজ থাকবে, সাপ্লাইজ থাকলেই কোনো কিছু যদি বলা না থাকে, এটা চলতি সম্পদ। তাহলে আমি লিখব সাপ্লাইজ, আমি লিখব 20,000 টাকা লিখলাম। তারপরে এটা কিন্তু 6 নম্বর আইটেম গেল। 7 নম্বর আইটেম হিসেবে আমরা আনবো অগ্রিম ব্যয়। এই যে আমাদের সমন্বয় দিয়ে দেখো 3-এ আছে অগ্রিম বেতন 5,000 টাকা। কোনো ব্যয়ের টাকা যদি আমরা অগ্রিম পরিশোধ করি, তাহলে এটা আমাদের সম্পদ। কেন? আমরা বেতন কাকে দেই? কর্মচারীকে দেই। আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্মচারীকে 5,000 টাকা বেতন অগ্রিম দিছি, মানে কি? আমরা চলতি বছরে পরবর্তী বছরের জন্য 5,000 টাকা বেতন দিছি। তাহলে এই 5,000 টাকা যাকে আমি বেতন দিছি, তার কাছে আমি সেবা পাওনা আছি, সে তো আমাকে আগামী বছরে এই 5,000 টাকা সেবা দেওয়ার মাধ্যমে শোধ করে দেবে। তাহলে আমি পাওনা আছি, তাই এটা আমার চলতি সম্পদ। তাই আমরা লিখব অগ্রিম বেতন 5,000 টাকা। এটা কিন্তু আমাদের 60 নম্বর আইটেম। 8 নম্বর আইটেম হিসেবে আসবে বকেয়া আয়। এই অঙ্কে কোনো আয় বকেয়া নেই, যেহেতু কোনো আয় বকেয়া নেই, তাহলে ওই আইটেমটাও লিখবো না। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের চলতি সম্পদ 8টা, এটা নিয়মিত, এর বাইরে রেয়ার আইটেম আছে। এই 8টা কী কী? 1 নগদ তহবিল, 2 ব্যাংক জমা, 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 4 প্রাপ্য হিসাব, 5 সমাপনী মজুত পণ্য, 6 অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি বা সাপ্লাইজ, 7 অগ্রিম ব্যয়, 8 বকেয়া আয়। এই 8টা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে এই 8টার মধ্যে যে কটা ছিল আমি লিখছি, এই দফাগুলোকে যোগ করে আমরা চলতি সম্পদ পাবো 1,32,000 টাকা। ওকে, হয়ে গেল। এরপরে দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে আমরা বিনিয়োগকে বুঝি, এই অঙ্কে বিনিয়োগ নাই, তাই ওই শিরোনামটা হবে না। 3 নম্বর শিরোনামে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমরা জানি আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, কলকাবজা, যন্ত্রপাতি, এগুলো স্থায়ী সম্পদ। এই অঙ্কে শুধু একটা আছে, এই যে স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি। তাই আমরা লিখবো স্থায়ী সম্পদ, লিখে লিখবো যন্ত্রপাতি। কারণ স্থায়ী সম্পদ জমি বা ভূমি ব্যতীত অন্যান্য যে স্থায়ী সম্পত্তি আমরা লিখি না কেন, আমাকে আর্থিক অবস্থার বিবরণীতে আসলে পুস্তক মূল্য দেখাতে হয়। কারণ পুস্তক মূল্য নির্ণয় করবে কিভাবে? আমাদের রেওয়া মিলে যে স্থায়ী সম্পদ থাকে, এটা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আমাকে পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করে আসলে পুস্তক মূল্য দেখাতে হবে। তাহলে যন্ত্রপাতি যে 58,000 টাকা দেখতেছি রেওয়া মিলে আছে, এটা কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমি লিখবো যন্ত্রপাতি প্রথম ঘরে 58,000 টাকা, এটা ক্রয় মূল্য। লেখার পর আমার সমন্বয়ে স্পষ্ট দেখতেছি, দেখো সমন্বয়ে আসো, সমন্বয়ের নাম্বার হচ্ছে 2-এ বলা আছে যন্ত্রপাতির উপর 10% হারে অবশ্যই ধার্য করতে হবে। তার মানে এই বছর আমরা 10% অবশ্যই দেখিয়েছি। তাহলে আমি 58,000-এর 10%, 58,000-এর 10% যখন বের করছি, 58,000-এর 10% পেয়েছি 5,800 টাকা। এই 5,800 টাকার জন্য আমরা জাবেদা কী করছি? অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমি যখন স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য বের করব, সেই পুঞ্জীবিত অবশ্যই বিয়োগ করব, অবশ্যই না, কারণ পুঞ্জীবিত অবশ্যই মানে অবশ্যয়ের সমষ্টি। তাহলে যন্ত্রপাতি প্রথম ঘরে লিখবো 58,000। আমাদের এই বছর অবশ্যই কত? 5,800। তাহলে আমি মাইনাস করবো পুঞ্জীবিত অবশ্যই নামে 5,800। তাহলে আমি যদি এখন 58,000 থেকে 5,800 বিয়োগ করি, আমি পাবো 52,200, কারণ আমাদের আর কোনো স্থায়ী সম্পত্তি নেই, স্থায়ী সম্পত্তি নেই। তাহলে আমরা আমাদের এই প্রশ্ন মোতাবেক প্রথমে চলতি সম্পদ লিখলাম, চলতি সম্পদ পেয়ে গেলাম 1,32,000। তারপরে লিখলাম স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ পেয়ে গেলাম 52,200। আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নেই। ওকে, ভালো কথা, নেই। এরপরে আমাদের অলিক সম্পদ কি আছে? অলিক সম্পদ কি? বিলম্বিত বিজ্ঞাপন। অলিক সম্পদ তো আমাদের নাই, বিলম্বিত বিজ্ঞাপনও নাই। তাহলে সব সম্পদ লেখা শেষ। এখন আমরা যদি সম্পদগুলোকে যোগ করি, অর্থাৎ এই 1,32,000-কে আর 52,200-কে যদি যোগ করি, তাহলে আমরা পাবো 1,54,200। এটাই হচ্ছে আমাদের অতএব মোট সম্পদ। ওকে, মোট সম্পদ আমরা কত পেলাম? 1,84,200। আমরা খুব সহজে আসলে বেসিক সহ বুঝে বুঝে
ম্যাথটা সলভ করলাম। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব যে কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।